আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পর নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম ব্যাক। অনেকেই মেসেজ করতেছেন পার্সোনালি যে ভাই ব্লগ কেন দিচ্ছি না এখনো। ভাই অ্যাকচুয়ালি এই কয়টা দিন মানে আমার এখন তো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কি আমার নতুন বাইক। সো এই কয়টা দিন আমার এই বাইকের সাথে অ্যাডজাস্ট হইতেই মানে সময় লেগে গেছে, কারণ এই বাইকের সিটিং পজিশনটা খুবই অ্যাগ্রেসিভ। মানে অ্যাগ্রেসিভ মিন্স হচ্ছে কি আপনি বসলে আপনার মোট কথা হচ্ছে যে একটা স্পোর্টি বাইকে বসলে যেমন লুকস আসে ঠিক ওইটাই, কিন্তু এই লুকসে বসতে গেলে সমস্যা হয় কি, যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে যে ব্যাক পেইনটা আমার সবচেয়ে বেশি করে। আর হাতের যে পেইনটা ওইটা আমি কনসিডার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ, ওইটা আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না, বাট ব্যাক পেইনটা একটু বেশি করতেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এই কয়েকদিনে, অর্থাৎ আমি বাইকটা কিনছি মাত্র 3 দিন হয়েছে, এই 3 দিনের মধ্যে আমার প্রায় 200 কিলোমিটার, সরি 200 না 195 মানে 195 কিলোমিটারের মতো আমার চালানো হয়ে গেছে অলরেডি, তাও এই ঢাকা শহরে জামের মধ্যে। তো এই জামের মধ্যে চালিয়ে আমি যে পরিমাণে ব্যাক পেন আর হ্যান্ড পেন পাইছি, মানে ওই পেনের কারণে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমার কাছে মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে ইটস ওকে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। প্রথমে 2-1 দিন যে আমি চালাইছি, 2 দিন যে চালাইছি, প্রথম যে 2 দিন, ওই 2 দিন আমার কাছে এমন মনে হইতেছিল যে ভাই আমি কি বড় ধরনের একটা ভুল ডিসিশন নিয়ে নিলাম, মানে এটা নেওয়াটা কি আমার আসলে কি ঠিক হয়েছে নাকি আমি ভুল ডিসিশন নিয়ে নিছি। ফাইনালি আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে যে না আসলেই ঠিক আছে, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তো অনেকে অ্যাকচুয়ালি ব্যাক পেনের সমস্যায় পড়েন, তো ব্যাক পেনের যারা সমস্যায় পড়েন তাদের কথা যদি আমি বলি, আচ্ছা ট্রাফিকটা ক্রস করি, তারপর সিগন্যালটা ক্রস করি, তারপর ইনশাল্লাহ ব্যাক করতেছি। সো যেটা বলতে চাচ্ছিলাম ভাই, এই বাইকের স্মুথনেস নিয়ে যদি কেউ প্রশ্ন করেন, সরি কল আসছে, কলটা রিসিভ করে একটু কথা বলে আবার ব্যাক করতেছি। আচ্ছা আমি স্পিড কি বাড়াই দিলাম নাকি, মানে 65 চলতেছে। সো এনিওয়ে মানে আমার ব্রেকিং পিরিয়ড চলতেছে, সো আমি ব্রেকিং পিরিয়ডটা খুব ভালোভাবে মেনটেন করার ট্রাই করতেছি, কারণ যেমনটা দেখতেই পারতেছেন যে আমি চেষ্টা করতেছি ভাই যে 50-এর মধ্যে রাখার জন্য স্পিড ব্রেকিং পিরিয়ড, অর্থাৎ 2000 কিলোমিটারের মধ্যে আমার এই বাইকটাকে খুব ভালোভাবে মেনটেন করে চালাতে হবে। যেমন স্পিড আমি 55-এর বেশি নিতে পারবো না, প্লাস হচ্ছে কি আরপিএম এর কথা যদি বলি 5000 আরপিএম এর বেশি আমার নেওয়াটা ঠিক হবে না, মানে নেওয়া উচিত না। সো এজ এ নিউ বাইক এটা আমাকে এই ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে হবে। সো এখন কথা হচ্ছে যে এই বাইকে যদি আমি হালকা থ্রোটল দেই, মানে এটার স্পিড ইজিলি 60 উঠে যায় ভাই। এই মানে এইটার স্পিড আলহামদুলিল্লাহ ইজিলি 60 উঠে যায়। আর এটার স্মুথনেস ভাই পুরা মাখন মাশাআল্লাহ, মানে স্মুথনেস আমি ভাবি নাই যে এত স্মুথ হবে। আর এটা আমি নতুন নিয়েছি, ইউজড নেই নাই কারণ আমি রিস্ক নিতে যাচ্ছিলাম না। কারণ হচ্ছে যে ভাই যার কাছ থেকে আমি ইউজড বাইকটা নিব সে কতটা ভালোভাবে ব্রেকিং পিরিয়ড মেনটেন করছে সেটার উপরে ডিপেন্ড করে ওই বাইকের পারফরমেন্স। সো এই রিস্কটা আমি নিতে যাচ্ছিলাম, কারণ আমি ধরেন ইউজড নিলাম, তো ইউজড আমি একটু ভালো কন্ডিশনে নিতে গেলে আমাকে 4,20,000 কিংবা 4,50,000 উপরে যেতে হবে। সো আমি যদি 4,50,000 যাইতে পারি, আর মাত্র 50,000 টাকার জন্য আমি কেন নতুন প্রোডাক্ট আর অফিসিয়াল প্রোডাক্ট আমি মিস করব। ও আরো একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে রাখি, এইটা কিন্তু হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ভার্সন, এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন না। সো এটার মধ্যে এবিএস আছে, ইন্দোনেশিয়ান ভার্সনে এবিএসটা নাই। তো আমি এবিএসটা আছে বলেই আমি এবিএস সহকারে যেটা সেটাই আমি নিছি। অনেকেই বলতে পারেন যে ভাই ইন্দোনেশিয়ানে তো এবিএস ছাড়াই এবিএস এর মতো খুব ভালো পারফরমেন্স দেয়। হ্যাঁ আমি আপনার সাথে এগ্রি, বাট ইন্দোনেশিয়ানের সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। সো সবকিছুই মাথায় রাখতে হবে, সবকিছু চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নেওয়া। আমি জানি না আপনাদের কাছে এই সিদ্ধান্তটা কেমন, তবে আমার কাছে আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে ইটস ওকে, ইন্ডিয়ানটাই আমার জন্য আই থিঙ্ক বেটার। একটাই কথা, সেটা হচ্ছে যে যাদের ব্যাক পেইন হয় আর যাদের রেস্ট পেইন যাদের হয় আর ব্যাক পেইন যাদের হয়, তাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে ভাই। কারণ ভাই চিন্তা করে দেখেন আপনি, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে দেখেন আমার সামনে R15 পুরুত করে উড়ে চলে যেতেছে, আমি পারি ভাই এটা দিয়ে টান দিতে, ভাই আলহামদুলিল্লাহ ইজিলি আমি ক্রস করতে পারি, কিন্তু আমি করবো না ভাই, আমার ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে। সো দ্যাটস ওয়াই। সো আমার সামনের গুলা মানে আমার পিছন থেকে এসে ক্রস করে গিয়ে চলে গেল, মানে তার মানে এই না যে আমাকেই ক্রস করতে হবে। সো এই জিনিসটা আমি অবশ্যই মাথায় রাখবো, মানে একটু বেশি উড়াউড়ি করা যাবে না। 2000 কিলোমিটার আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, 2000 কিলোমিটার কন্ট্রোল করে চালাতে হবে। আর এই বাইকের স্পিডের কথা তো আমি বলবো না ভাই, 145 প্লাস ইজিলি চলে যাবে, 145 ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি এই বাইকটা নিয়ে অনেক হ্যাপি ভাই, আমি বলে বুঝতে পারবো না আমি কতটুকু হ্যাপি। এই যে এটার স্মুথনেস, কন্ট্রোলিং, ওভারঅল এভরিথিং অনেক 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 জোস ভাই। 65 উঠে গেছে ইজিলি, 65 মানে ভাই আমি হালকা থ্রোটলে 65, হালকা থ্রোটল। ও আলহামদুলিল্লাহ, হোয়াট এ ভিউ।
সো এখন আছি বর্তমানে বিজয় সরণি থেকে আবার ক্যাম্পাসে যাব, কারণ এইটা হচ্ছে গিয়ে লাঞ্চ ব্রেক। আমি অ্যাকচুয়ালি লাঞ্চ ব্রেক পাইলেই বাইকটা নিয়ে একটু বেরিয়ে যাই, কারণ ফ্রাইডেতে ওরকম সময় পাই না। হ্যাঁ, আরেকটা বিষয় যারা বলতেছিলেন যে ভাই কেন ভিডিও আপলোড দিতেছি না, রেগুলার কেন ভিডিও আপলোড দিতেছি না, সো অ্যাকচুয়ালি আমি খুবই সরি এই কারণে যে আমি অ্যাকচুয়ালি ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে, বৃষ্টি প্লাস হচ্ছে গিয়ে আবার আমার ক্যামেরাতে ব্যাটারিতে চার্জ ছিল না, আমি আবার চার্জ দিয়ে রাখছিলাম ব্যাটারিতে, কিন্তু দেখা গেল কি বৃষ্টির কারণে আমার ভিডিও করাটা হলো না। সো এই সকল কিছু রিজন থাকার কারণে আমি অ্যাকচুয়ালি কন্টিনিউ ভিডিওটা দিতে পারতেছিলাম না। আর ভাবছিলাম যে ভিডিও আমি যে বাইকটা কিনতেছি ওই কেনার মুহূর্তে একটা ভিডিও শেয়ার করবো, সো অ্যাকচুয়ালি ওইটাও হয়নি, কারণ হচ্ছে ওই দিনও বৃষ্টি পড়তেছিল, সো তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু আলহামদুলিল্লাহ একটা কথাই বলবো যে এই বাইকের পারফরমেন্স নিয়ে মানে কোনো কনফিউশন তো দূরে যাক, আমার কোনো প্রশ্নই নাই। আলহামদুলিল্লাহ আমি এতটা স্যাটিসফাই এইটার পারফরমেন্স নিয়ে। ভাই এই ঢাকা শহরে এরকম ফাঁকা রাস্তা পাইলে কেউ কি 50-এর মধ্যে রাখবে স্পিড বলেন? আমার তো ইচ্ছা করে না। সো এই জন্যে আর কি, যাই হোক কন্ট্রোল করতে হবে। যেটা বলতে চাচ্ছিলাম যে ব্যাক পেইন আর রেস্ট পেইনের যে বিষয়টা, ওইটা আপনাকে কনসিডার করতে হবে, আর এটা কনসিডার করাটা খুবই ডিফিকাল্ট। অনেকেই পারে না ভাই, অনেকেই হচ্ছে, আমি কিন্তু কাউকে সাজেস্ট করতেছি না যে আপনি R15 কেনেন, কারণ সবাই অ্যাডজাস্ট হতে পারে না। আমার কাছে আলহামদুলিল্লাহ এখন কমফোর্ট লাগতেছে, ব্যাক পেইন বা রেস্ট পেইন লাগতেছে না। কিন্তু প্রথম 2 দিন ভাই, আমি প্রথম 2 দিন পারলে কান্নাকাটি করি যে ভাই কি হইলো, আমি তো পারি না ভাই। প্রথম 2টা দিন আমি খুবই কষ্টে বাইক চালাইছি, আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ ফাইনালি ইটস ডান, এবং আমি ভাই চালায় যথেষ্ট স্যাটিসফাই আলহামদুলিল্লাহ। সো যারা R15 কিনতে যাচ্ছেন তাদেরকে সাজেশন করবো যে আপনারা কেনার আগে একটা টেস্ট রাইড দিয়ে নেবেন, তাহলে হবে কি আপনি একটা টেস্ট রাইড বলতে মিনিমাম আপনি 1 কিলোমিটার একটু চালান, 1 কিলোমিটার না চালান, একই জায়গাতে একটু রাউন্ড দেন, অর্থাৎ কমপক্ষে আপনি 5 মিনিট চালান। 5 মিনিট চালানোর পরে গিয়ে যদি আপনার কাছে মনে হয় যে না ইটস ওকে, দেন ইউ ক্যান বাই। আর যদি মনে করেন যে না আপনি এটার সাথে মানে মিলিয়ে নিতে পারতেছেন না, আপনার একটু অতিরিক্ত পেইন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ভাই এটা নেওয়ার প্রয়োজন নাই। এই হচ্ছে কি আমার পরামর্শ এই বাইক নিয়ে। আর বাইকের স্মুথনেসের কথা তো আমি বারবারই বলতেছি যে ভাই অস্থির লেভেলের স্মুথনেস, আর এটার কর্নারিং, এটার পারফরমেন্স, এটার কালার কোয়ালিটি আর এভরিথিং আমার কাছে স্যাটিসফ্যাকশন আছে, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। সো এখন আমার উদ্দেশ্য হচ্ছে কি এটা আমি চালাবো ইনশাল্লাহ, মিনিমাম তো ইনশাল্লাহ 10,000 কিলোমিটার তো চালাবোই মিনিমাম। তার উপরে যদি 20,000 কিলোমিটার যায় কিংবা 25,000 কিলোমিটার যায়, সেটাও ইনশাল্লাহ ট্রাই করবো চালানোর জন্য। আমার কাছে মনে হয় ইনশাল্লাহ 30 কিলোমিটার প্লাস 30K, আই মিন 30,000 কিলোমিটার প্লাস আমি চালাবো এই বাইকটা দিয়ে ইনশাল্লাহ। আর অবশ্যই সবাই দোয়া করবেন যে এই বাইকটাকে যথেষ্ট যত্ন করে রাখতে পারি যেন, আর এবং যাতে বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায় নেয় ইনশাল্লাহ। আর স্পিডিংয়ের বিষয়টা যদি বলি, সেটা হচ্ছে স্পিডিংয়ের প্রতি আমার একটা অন্যরকম টান আছে, কিন্তু ভাই এটা টোটালি উচিত না। স্পিডিংয়ের প্রতি আমার যতই টান থাকুক না কেন, এটা আমি ডিসএগ্রি করি, কারণ স্পিডিংয়ের কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় এইভাবে কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়াই গতি বাড়িয়ে গাড়ি চালানোর কারণে, বাইক চালানোর কারণেই অ্যাক্সিডেন্টগুলো হয়। সো স্পিডিং করতে হলে অবশ্যই ফাঁকা রাস্তায় স্পিডিং করা লাগবে। আর শুধু ফাঁকা রাস্তা হলেই হবে না, ওই রাস্তা নিয়ে আপনার আগে থেকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। কারণ কোনো রাস্তা দিয়ে আপনি স্পিডিং করতেছেন, বা ধরেন হাইওয়েতে একটা আননোন রাস্তা দিয়ে আপনি স্পিড এতই বাড়াইছেন, আপনি জানেন না যে সামনে একটু উঁচা নেচা আছে বা সামনে একটা স্পিড ব্রেকার আছে, ওইটা আপনি খেয়াল করেননি, হঠাৎ করে স্পিড ব্রেকারটা সামনে চলে আসলো, তখন কিন্তু আপনার গাড়ি জাম্প করবে। আর এই জাম্পের কারণেই কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা, মানে আপনি বাইক থেকে ছিটকে গিয়ে পড়বেন, এরকম একটা অবস্থা হবে। আর যদি সামনে কণা গিয়ে পড়ে, অর্থাৎ ধরেন ছোট কণা আছে, ওইগুলোর কারণে কিন্তু স্লিপ করে। শুধু তাই না, আর যদি হঠাৎ রাস্তার মাঝখানে একটা কুকুর যদি এদিক থেকে এদিকে দৌড় দেয় বা বিড়াল যদি দৌড় দেয়, তখন কিন্তু আপনি হার্ড ব্রেক করেও এত সহজে পারবেন না। তো ABS থাকলে আলহামদুলিল্লাহ সুবিধা হচ্ছে গিয়ে যে আপনি হার্ড ব্রেক করলে সেটা এই জায়গাতে স্কিড করবে না, কিন্তু একটা ডিস্টেন্স দূরে গিয়ে সেটা থেমে যাবে। সো যাই হোক, অনেক বকবক করতেছি, এই অল্প সময়ের মধ্যেই ট্রাই করতেছি যতটুকু সম্ভব তথ্য আপনাদেরকে শেয়ার করার জন্য। তো আমাকে আবার ক্লাসে জয়েন করতে হবে, কারণ লাঞ্চ টাইম আর জুম্মার সালাতের পরে আবার ক্লাসেই জয়েন করতে হবে। আমি জানি না আমার ভয়েস কোয়ালিটিটা এখন কেমন আসতেছে। অ্যাকচুয়ালি আমি মাইকটা সেট করছি একটু অন্যরকম ভাবে, মানে আমার কাছে মনে হচ্ছে এই মাইকটা সেট করা হয়নি, তারপর আমি শিওর না, দেখতে হবে বাসায় গিয়ে যে অ্যাকচুয়ালি আমার ভয়েসটা ক্লিয়ার আসতেছে কিনা। সো যাই হোক, ভয়েস যদি ক্লিয়ার কম আসে তাহলে একটু কনসিডার করবেন, রিকোয়েস্ট সবার জন্য। আর যারা আমাকে এতদিন ধরে বলতেছিলেন যে আমি ভিডিও কেন দিচ্ছি না, ভাইয়া ভিডিও না দেওয়ার একটাই রিজন, বৃষ্টির কারণে ভিডিও দিতে পারতেছিলাম না। আর আলহামদুলিল্লাহ আমার সেই পুরনো ব্ল্যাক ড্রাগন অর্থাৎ জিক্সার FI ABS বাইকটা সেল করে দিছি। তো যারা অনেক আগে থেকে ভিডিও দেখতেছেন তারা তো জানেন যে আমি কেন সেল করে দিছি। অ্যাকচুয়ালি ওই বাইকে কোনো সমস্যা তা না, আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো পারফরমেন্স পাইছি জিক্সার FI ABS এ। জিক্সার FI ABS গুড কমিউটার বাইক। তো আমার স্পোর্ট বাইকের প্রতি আলাদা একটা টান আছে, সেটা আমি শুরু
থেকেই বলছি। সো দ্যাটস ওয়াই আমি জিক্সার এফআই এবিএস থেকেই আমি দেন আমি মুভ করেছি R15-এ। তো R15 বলতে পারেন যে স্পোর্ট বাইকের মধ্যে বাংলাদেশের মধ্যে স্পোর্ট বাইকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্ট বাইক R15। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট ভিডিও আই উইল বি ব্যাক। আজকে খুব দ্রুত কমপ্লিট করতেছি, মানে এত দ্রুত বলতেছি যে আমি জানি না কত মিনিটের ভিডিও হবে এটা, বাট আমি চেষ্টা করতেছি খুব দ্রুত কথাগুলো বলে আপনাদের কাছে শেয়ার করা যে অ্যাকচুয়ালি কি হয়েছে, কেন হয়েছে, আর ইনশাল্লাহ কেন একটু লেট হয়েছে সেটাও শেয়ার করলাম। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিও খুব দ্রুতই আসতেছে, সেটা নিয়েও ইনশাল্লাহ বিস্তারিত বলবো। নেক্সট ভিডিও দ্রুত বলতে ইনশাল্লাহ এখন থেকে রেগুলারই ভিডিও আসবে উইথ মাই R15 আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। ও আচ্ছা, ভালো কথা। আর R15-এর ফুল ভিউটা আমি ইনশাল্লাহ দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ডার্ক নাইট, ওইটাও আমি দেখাই দিব ইনশাল্লাহ। একটা সিনেমেটিক ভিডিও আমি দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ পরে। সো আই উইল ট্রাই। তো এখন ক্লাসে চলে যাচ্ছি ইনশাল্লাহ। নেক্সট ভিডিও আই উইল বি ব্যাক। টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে কি আমাদের পার্কিং এরিয়া। যারা আমার প্রথম ভিডিও দেখছিলেন তারা তো জানেন না, এইখানে আমি পার্কিং করবো না ভাই। ওই চিপার মধ্যে পার্কিং করতে গিয়ে কি একটা অবস্থা হয়েছে, বাইক বের করতে পারতেছিলাম না। ভালো একটা স্পেসে গিয়ে রাখতে হবে, ভালো স্পেস। এই স্পেসটা আমার জিক্সার। ওকে, যাই হোক, এই যে এখন তো আর আমি জিক্সার চালাই না, তো জিক্সারের পাশে রাখবো ভাবছিলাম, কিন্তু না, একটু ফাঁকা জায়গায় রাখি। কারণ হচ্ছে যে ভাইয়া একটু ফাঁকা জায়গায় রাখলে হয় কি, ওই যে যেটা বলছিলাম যে আপনার কেউ যদি ডোন্ট কেয়ার মোডে আমার বাইক ধরে তখন কিন্তু বাইকের মধ্যে স্ক্র্যাচ পড়ে দেওয়ার চান্স থাকে। তো এই বাইকের কালার নিয়ে আমার কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ, কালার নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাই। বাট তারপরেও নিজের বাইক নিজেকেই যত্ন করে রাখতে হবে, অন্য কেউ এসে আপনাকে বলবে না যে ভাই এটা করিয়েন এটা করিয়েন না। সো বাইকের লুকসটা একটু দেখেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।